গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ ম্যাথের উপর থেকে 39 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর তোমরা দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলে যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আরেকটা কথা যেটা প্রত্যেক দিনই বলি, তোমাদের যে অঙ্কগুলো করানো হবে এখন, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর নিজেরা বাড়িতে অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, একটি পাত্রে দুই ধরনের তরল ছিল, এ এবং বি এর মিশ্রণ ছিল। তো কত অনুপাতে ছিল? 7:5 অনুপাতে কিন্তু ছিল। এবার বলছে ওই পাত্র থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিল, তুলে নিয়ে সম পরিমাণ মানে ওই 9 লিটার বি তরল, যেটা সেই তরল যদি আমি ঢেলে দিই তাহলে এ এবং বি এর অনুপাত 7:9 হয়ে যায়। তবে প্রথম পাত্রে এ তরল কত লিটার ছিল? এই কোশ্চেনটা আমি আজকে বেসিক পদ্ধতিতে শেখাবো। শর্টকাট ট্রিক্স এর পরবর্তী কোনো একটা ক্লাসে শেখাবো। শর্টকাট ট্রিক্সটা শেখাচ্ছি না এই কারণে, কারণ তোমরা দেখবে যে ম্যাক্সিমাম টিচাররা কিন্তু শর্টকাট ট্রিক্স শেখায়। এই কোশ্চেনটা পার্টিকুলারলি এই কোশ্চেনের ক্ষেত্রে বলছি। তো শর্টকাটটা তোমরা যখন করছো, মানে যখন টিচার শেখাচ্ছে তখন বুঝতে পারলে, কিন্তু এক্সামে গিয়ে সাপোজ এই কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজ যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আটকে যাবে। তাই বারবার বলছি, এই কোশ্চেনটা বেসিক পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, এবং বেসিক যদি একবার প্র্যাকটিসে এসে যায় তো বেসিকটাও কিন্তু তোমরা শর্টকাটের মতো ফাস্টলি করতে পারবে। তো ফার্স্টে এখানে দেখে নাও, বলেছে এ তরল এবং কি আছে বি তরলের মিশ্রণ কত রেশিওতে আছে? A:B। ফার্স্টে বলেছে 7:5 রেশিওতে আছে। তাহলে আমি এখান থেকে যদি বার করি, এই যে 9 লিটার মিশ্রণটা তুলে নেওয়া হয়েছে, সেই 9 লিটার মিশ্রণের মধ্যে এ তরল কতটা উঠে গেছে, বি তরল কতটা উঠে গেছে। তো এখান থেকে বার করো এ তরল, আমি এখানে লিখছি এ তরল তুলে নেয়, এ তরল তুলে নেওয়া হয় বা তুলে নেয় কতটা? 9 লিটারের মধ্যে কতটা? তো দেখো এখানে রেশিওতে আছে 7। তো 7/7 আর 5 যোগ করলে কত? 12। তো 12 অংশের মধ্যে 7 অংশ হলো এ তরল। তো 9 লিটারের মধ্যে কতটা এ তরল থাকবে? তো 9x7/12। দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 এ 4 12, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, অর্থাৎ 21/4 লিটার কি আছে? এ তরল কিন্তু তুলে নেওয়া হয়েছে। যে 9 লিটার মিশ্রণ আমি তুলে নিয়েছি তার মধ্যে এ তরলের পরিমাণ ছিল 21/4 লিটার। একইভাবে এখান থেকে বি তরল কতটা তুলে নেওয়া হয়েছে বার করব। তাহলে বি তরলের পরিমাণ রেশিও থেকে কত? 5। তো 5/12 ইন্টু কত লিটারের মধ্যে? 9 লিটারের মধ্যে। তো এখান থেকেও কাটাকুটি করলে সেই 3 এ 4 এ 12, 3 তিরিকে 9, মানে 15/4 লিটার। 15/4 লিটার কিন্তু বি মিশ্রণ তুলে নেওয়া হয়েছে এই 9 লিটারের মধ্যে। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করব। কি সমীকরণ? আমি এখানে ধরে নিচ্ছি যে প্রথমে যে এ এবং বি তরলটা ছিল, এ এবং বি তরলটা ছিল, তাতে এ তরলের পরিমাণ আমি ধরে নিচ্ছি 7x লিটার, বি তরলের পরিমাণ আমি ধরে নিচ্ছি 5x লিটার। তাহলে এখানে নেক্সট পেজে আমি এখানে সমীকরণ গঠন করছি। 7x লিটার এ তরল ছিল, আর ছিল কি 5x লিটার বি তরল, এটা ফার্স্টে মিশ্রণে ছিল। এবার কি হলো, 9 লিটার 9 লিটার তরল কিন্তু এখান থেকে তুলে নিয়েছি। তাহলে 9 লিটার তরল যদি আমি তুলে নিই তাহলে 9 লিটার তরলের মধ্যে কতটা এ তরল উঠে গেছে? 21/4 লিটার এ তরল কিন্তু উঠে গেছে। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দেব 21/4 লিটার তরল কিন্তু এ তরল বের করে নেওয়া হয়েছে। একইভাবে বি তরল কতটা বেরিয়ে গেছে? দেখো এখানে বি তরল বেরিয়ে গেছে 15/4 লিটার। তাহলে 5x থেকে বেরিয়ে গেছে 15/4 লিটার বি তরল।
তারপরের লাইনে দেখো কি বলেছে, যে সমপরিমাণ যতটা তুলে নিয়েছি সেই সমপরিমাণ মানে কি বোঝাতে চাইছে, 9 লিটার। এই 9 লিটার বি তরল যদি আবার ঢালি আমি, তাহলে নতুন মিশ্রণে A:B এর অনুপাত হয় 7:9। তাহলে 9 লিটার বি তরল যদি আমি অ্যাড করি, তাহলে এর সাথে আবার 9 লিটার অ্যাড করে দাও, ইকুয়াল টু রেশিও কত হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে 7:9। তো এখানে লেখো 7/9। এবার এই সমীকরণটা ক্যালকুলেট করলে সহজেই তোমরা অ্যান্সার বার করতে পারবে। কারণ এখানে কি জানতে চাইছে, এ তরলের পরিমাণ কত, প্রথম পাত্রে এ তরলের পরিমাণ কত, মানে 7x এর ভ্যালু কত সেটাই কিন্তু এখানে জানতে চাইছে। তো এখান থেকে সমীকরণটা সলভ করো। এখানে দেখো ওপরে আছে কত, 7x/21/4। তো উপরে যেটা আছে অ্যাজ ইট ইজ রেখে দাও, 7x/21/4। নিচে আচ্ছা একসাথেই এখান থেকে উপরে লসাগু করে নাও, প্রথমেই লসাগু করে নাও, কারণ নিচেও 4 কিন্তু এখানে ভগ্না মানে 4 কিন্তু হরে থেকে যাবে নিচের ক্ষেত্রে। ওপরটার ক্ষেত্রে দেখো 4 এখানে এলসিএম হলো, তো 4 সাথে কত 28x মাইনাস কত হচ্ছে 21। একইভাবে এখানে নিচে লসাগু কত হচ্ছে 4, তো 4 5 কত 20x মাইনাস 15 প্লাস 4 9 কত 36 ইকুয়াল টু 7/9। এবার এটা যদি উল্টে যায় তাহলে 4 4 কেটে যাবে, তাহলে থাকছে কি 28x মাইনাস 21 বাই নিচে 20x প্লাস এখানে 15 আর 36টাকে আমরা এখান থেকে বিয়োগ করে নিচ্ছি, তাহলে এখান থেকে থাকছে 1, এখান থেকে থাকছে 3 থেকে 1 বাদ গেলে কত 2, তো 21, 20x প্লাস কত থাকছে 20x প্লাস এখানে থাকছে 21 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 7/9। কোনাকুনি গুণ করে দাও, তো 28 ইন্টু 9, 8 নং 72-এর 2, 8 নং 72-এর 2 হাতে 7, 9 দুগুণ 18 আর 7 যোগ করলে হবে কত 18 আর 7 যোগ করলে 25, 252x, 9 1 9, 9 দুগুণ কত 18 ইকুয়াল টু 7 দুগুণ 14, 140x আর 7 1 7, 7 দুগুণ কত 14। এগুলো x গুলোকে সমানে এক সাইডে নিয়ে আসো, এখানে করছি x গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসলে এখানে 252 থেকে 140 বাদ গেলে 60 আর ওদিকে 50, 110 আর 2 112x ইকুয়াল টু এদিকে 189 আর 147 যোগ করলে 9 আর 7 16 6 হাতে 1, 8 4 12 আর 1 13 3 হাতে 1 1 1 2 আর 1 কত হচ্ছে 3। এখানে 112 আর 136 দেখো কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, তো x এর ভ্যালু পেয়ে গেলে কত, x এর ভ্যালু পেয়ে গেছো এখান থেকে 3। এবার এখানে কোশ্চেনে চলে আসো, কোশ্চেনে দেখো কি বলছে, কোশ্চেনে বলছে যে এ পাত্রে প্রথমে কতটা মানে প্রথম পাত্রে এ তরলের পরিমাণ কতটা ছিল, তাহলে 7x পরিমাণ ছিল, তাহলে 7x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু 3 পেয়েছো, তো 7 ইন্টু 3, 3 7 21 লিটার। এটা বোঝালাম বলে এতটা টাইম লাগলো। যখন তোমরা এক্সাম হলে সলভ করবে, তো এক্সাম হলে সলভ করার প্রসেসটা কি এখানে আমি ছোট্টভাবে এখানে দেখাচ্ছি। দেখো এক্সাম হলে কিভাবে সলভ করবে, তো এখানে তুমি দেখে নিলে যে প্রথমে 7x পরিমাণ তরল ছিল, 5x পরিমাণ তরল ছিল, তারপরে 7 12 ক্যালকুলেট করে নিলে, 9 এর মধ্যে কাটাকুটি করলে এখানে 3 3 9, 3 4 12, 3 7 21 মাইনাস 21/4 মাইনাস এখানে 21/4 মানে এখানে কত 5/12, তাহলে 5/12 9 এর মধ্যে কাটাকুটি করলে 3 3 9, 3 4 12, 15/4, 9 লিটার আবার অ্যাড করেছে, তো 9 লিটার বি এর সাথে অ্যাড করে দাও, রেশিও বলেছে 7/9। জাস্ট এখান থেকেই কিন্তু তোমাদের সলভ করতে হবে, তারপর একটু ক্যালকুলেশন আছে এক্স বার করার জন্য, সেটা তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। আশা করি ফার্স্ট কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এর একটা শর্টকাট প্রসেস আছে, সেটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখাবো। নেক্সট কোশ্চেন চলে আসো, 11 জন খেলোয়াড়ের গড় বয়স বলে দিয়েছে কত 20 বছর। যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়। তাহলে কত বেড়ে যায়, কত করে বেড়ে যায়, 20 বছর ছিল,
10% বেড়ে যাওয়া মানে কত বাড়বে? 10% বেড়ে যাওয়া মানে 10/100। তাহলে কত বাড়ছে? এখান থেকে 0 কাটলে এখান থেকে বাড়ছে কত? 2 বছর করে, 2 বছর করে কিন্তু বাড়বে যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয়। গড় বয়স কত বছর করে বাড়বে? 2 বছর করে বাড়বে। তাহলে প্রশিক্ষকের বয়স কত? প্রশিক্ষকের প্রশিক্ষকের বয়স প্রশিক্ষকের বয়স কত হবে? প্রশিক্ষকের বয়স 20 বছর তো অবভিয়াসলি হবেই। বাড়ছে যখন অবভিয়াসলি 20 বছরের থেকে, মানে গড় বয়স আগে যা ছিল তার থেকে কিন্তু অবভিয়াসলি বেশি হবে। কত বেশি হবে? তো এখানে দেখো লোক সংখ্যা কতজন? 11 জন আগে ছিল। প্রশিক্ষক যদি চলে আসে, আগে 11 জন খেলোয়াড় ছিল, প্রশিক্ষক যদি চলে আসে তাহলে টোটাল এখন মেম্বার কত? টোটাল মেম্বার হলো 11 + 1 12 জন। এবং এদের বয়স যদি 2 বছর করে বেড়ে যায় তাহলে কত বছর বাড়ছে? 24 বছর কিন্তু বাড়ছে। তাহলে এই 24 বছরটা অবভিয়াসলি প্রশিক্ষকের বয়সের সাথে যোগ হবে। কারণ যদি 20 থাকতো, এই 24টা যোগ না হতো, প্রশিক্ষকের বয়স যদি 20 থাকতো তাহলে 11 জনের গড় বয়স 20 বছর। তাহলে আরো আরেকজন যদি যুক্ত হয়ে যায় তাহলে বলতাম যে 12 জনের গড় বয়সও কিন্তু 20 বছর। যেহেতু প্রত্যেকের বয়স যুক্ত হওয়ার ফলে, প্রশিক্ষক যুক্ত হওয়ার ফলে প্রত্যেকের বয়স 2 বছর করে বেড়ে যাচ্ছে, তার মানে কত বছর বাড়ছে? এক্সট্রা 24 বছর বাড়ছে। তো সেই এক্সট্রা বয়সটা যোগ হবে প্রশিক্ষকের সাথে। তাহলে প্রশিক্ষকের বয়স কত? 20 আর 24 যোগ করলে 44 ইয়ার্স। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1/1 - 1/2 1 - 1/3। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু দেখে অনেক বড় হবে বলে ছেড়ে চলে যাবে, কিন্তু একদমই ইজি কোশ্চেন। জাস্ট এটাকে বিয়োগ করো, ভগ্নাংশে বিয়োগ করো। তো 1 থেকে হাফ বিয়োগ করলে কত হবে? হাফই পড়ে থাকবে। 1 থেকে 1/3 বিয়োগ করলে 2/3 পড়ে থাকে। 1 - 1/4 মানে 3/4। এইভাবে গুণ আকারে চলতে চলতে 1 - 1/n মানে কি? n - 1 কত? n। এবার এখান থেকে ভালোভাবে খেয়াল করো যে কিভাবে কাটছে। এটা এটা কাটছে, এটা এটা কাটছে। 4 আর এখানে 4 আসবে কোনো কারণে, 4টা কাটবে। একইভাবে এখানেও n - 1 আসবে আর এই n - 1 এখানে কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি? 1 - n। জাস্ট অনলাইনেই কিন্তু সলভ হয়ে গেল। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর এই যে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে এগুলো কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি না থাকে তাহলে এক্সামে গিয়ে কিন্তু এই জিনিসগুলি তোমাদের কঠিন বলে মনে হবে। নেক্সট কোশ্চেন চলে আসো। একটি স্কুলে ছাত্রের সংখ্যা বলে দিয়েছে 1/10, ছাত্রীর সংখ্যা বলে দিয়েছে 1/4 অংশের সমান। ছাত্রের সংখ্যা 1/10 অংশ এবং ছাত্রীর সংখ্যা 1/4 অংশের সমান। তারপর বলেছে আবার ছাত্রের সংখ্যা 1/4 অংশ, ছাত্রীর সংখ্যা 5/8 অংশের সমান। আচ্ছা, এখানে কি বলেছে? বয়েজের 1/10 অংশ, বয়েজকে আমি বি দ্বারা ডিনোট করছি, গার্লসকে আমি ছাত্রীদেরকে আমি জি দ্বারা ছাত্রীদেরকে আমি জি দ্বারা ডিনোট করছি, মানে গার্লস ফর জি। তো বয়েজের 1/10 অংশ আর গার্লসের 1/4 অংশ কি বলে দিয়েছে? সমান, প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? বয়েজের 1/4 অংশ এবং গার্লসের 5/8 অংশ কি সমান বলছে এখানে। তবে স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত কত? তো যে কোনো একটা সলভ করলেই অনুপাত তোমরা পেয়ে যাবে, দুটো সলভ করার দরকার নেই, কারণ দুটোতেই সেম আসবে। যদি আলাদা আসে তাহলে কোশ্চেন ভুল আছে। তো এখানে দেখো, এখানে 2 2 এ 4, 2 দিয়ে কাটলে 5 2 এ 10। তো বি বাই জি সমান কত আসছে? 5/2, মানে b/g এর রেশিও কি হবে? 5:2 আসছে। তো এখানে দেখো আছে অপশন বি তে, তো অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তোমাদের যদি ডাউট থাকে নেক্সট যে এখানে দিয়েছে, মানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে সেটা সলভ করে দেখতে পারো। 4 দিয়ে কাটলে 4 2 8। তো এখান থেকেও b/g আসছে 5:2। নেক্সট কোশ্চেন, 3 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এই কোশ্চেনটা আজকের যে ক্লাসে 15টা কোশ্চেন রাখা হয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বলতে পারো এটা এক্সামিনারের ফেভারিট কোশ্চেন।
এখানে ফার্স্টে কি বলেছে যে 100 থেকে 200-র মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, মানে 100 থেকে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যা কিন্তু তোমাদের ফার্স্টে বার করে নিতে হবে, যে এমন সংখ্যা কটা আছে। তো সেটার সূত্র কি? সেটার সূত্র আমরা জানি কি, আমরা জানি L ইকুয়াল টু A প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এল এর মান, এগুলো আমরা কিন্তু ক্লাস 7-8-এ পড়ে এসেছি, যেখানে এল এর অর্থ কি। আচ্ছা, আগে ফার্স্টে দেখি, যেখানে এর অর্থ, যেখানে এর অর্থ কি, প্রথম পদ, প্রথম পদ। তো প্রথম পদ এখানে কোনটা? প্রথম পদ এখান থেকে দেখো, 100 কি প্রথম পদ হবে? না, 100 কিন্তু 3-এর মাল্টিপল না। তাহলে 101 না, 101ও কিন্তু 3-এর মাল্টিপল না, কিন্তু 102 কিন্তু 3-এর মাল্টিপল, অর্থাৎ 102-কে 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে প্রথম পদ কি হবে? 102 হবে। এইটা খেয়াল রাখবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই জায়গাটাতেই ভুল করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করবে? 100টাকে প্রথম পদ ধরে দেবে এবং শেষ পদ ধরবে কি, 200টাকে কিন্তু শেষ পদ ধরবে। শেষ পদ 200ও হবে না, কারণ এখানে বলেছে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 200-র থেকে বেশি আমি যেতে পারবো না, কারণ 100 থেকে 200 এই ইন্টারভ্যালের মধ্যেই আমার সংখ্যা নিতে হবে। তাহলে 200-র থেকে ছোট সংখ্যা কি হবে? ছোট স্বাভাবিক সংখ্যা 199। 199 কি 3 দ্বারা মাল্টিপল? না, 3 দ্বারা মাল্টিপল না। তার আগের সংখ্যা নাও 198। 198 কিন্তু 3-এর মাল্টিপল, অর্থাৎ শেষ পদ কি হবে? শেষ পদ হবে কিন্তু 198। এই দুটো খেয়াল রাখবে, এবং শেষ পদকে ডিনোট করা হয় এল দ্বারা। এরপর দেখো ডি দ্বারা কি ডিনোট করা হয়? ডি দ্বারা ডিনোট করা হয় সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আচ্ছা, সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর কিন্তু 3 হবে। কিভাবে 3 হচ্ছে, কেন 3 হচ্ছে, যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে এখানে ভালোভাবে দেখো। এখানে প্রথম পদ কি ধরেছি? 102, এবং কন্ডিশন বলা আছে 3 দ্বারা মাল্টিপল হতে হবে। তাহলে 103 3 দ্বারা মাল্টিপল নয়, নিতে পারবো না। 104 3 দ্বারা মাল্টিপল নয়, নিতে পারবো না। 105 কিন্তু 3 দ্বারা মাল্টিপল। এবার সাধারণ অন্তর মানে কি? তার মানে সিরিজটা চলছে 102, 105 যেহেতু 3 দ্বারা মাল্টিপল, 108, 111, এইভাবে কিন্তু চলতে চলতে যাচ্ছে আপ টু 198 পর্যন্ত। তাহলে সাধারণ অন্তর কত হচ্ছে? 102 আর 105-এর সাধারণ অন্তর বিয়োগ করো 3। একইভাবে 105 108-এর সাধারণ অন্তর 3, তো সেখান থেকেই সাধারণ অন্তর ডি এর ভ্যালু কত আসছে? ডি এর ভ্যালু আসছে 3। তাহলে এখান থেকে আমি বার করব এন মানে কি। এই জায়গাতে এন মানে হলো নাম্বার অফ টার্মস, মানে কতগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। তো শেষ পদ 198, প্রথম পদ 102 প্লাস n-1, ডি এর ভ্যালু কত বলা আছে, কত পেয়েছি? 3। তো এখানে বসিয়ে দাও 3। এবার এখান থেকে ক্যালকুলেট করো, 102-কে যদি সমানের এই সাইডে নিয়ে যাই, তাহলে 198 থেকে 102 বাদ গেলে এখান থেকে পড়ে থাকবে কত? 96 ইকুয়াল টু n-1 ইন্টু কত? 3। তো 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, তাহলে n এর ভ্যালু পেয়ে যাবে, মাইনাস একটা এই সাইডে চলে আসলে 32 সাথে 1 যোগ হয়ে গেলে হয়ে যাবে কত? 33। তাহলে n এর ভ্যালু পেয়ে গেলে কত? 33। তো 33টা সংখ্যা এমন আছে 100 থেকে 200-র মধ্যে, যেটা আমরা কি করব, যেটা আমরা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এবার তোমরা এখানে সূত্র দ্বারাও এটা বার করতে পারো, অথবা এই নাম্বার অফ টার্মস বার করার জন্য আরেকটা টেকনিক আছে। তো এখানে অর দিয়ে সেই প্রসেসটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। কোন সেই টার্মটা? 100-কে 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 100-কে 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, এখানে থাকছে 1 0, 3 তিরিকে কত হচ্ছে? 9, 3 তিরিকে হচ্ছে 9। তার মানে 33টা সংখ্যা কিন্তু এমন আছে 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা? 33টা।
একইভাবে এখান থেকে 200কেও তোমরা 3 দিয়ে ভাগ করো। 200কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 2 থাকছে 20, 3 6 কত হচ্ছে? 3 6 18, 2 ভাগশেষ থাকছে। মানে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা? 66টা। তাহলে এখান থেকে কি পেলে? এখান থেকে পেলে 1 থেকে 100-র মধ্যে 100 থেকে 100-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা? 33টা। আর 1 থেকে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা? 66টা। তাহলে যদি বলা হয় 100 থেকে 200-র মধ্যে তাহলে কটা হবে? 100 থেকে 200-র মধ্যে তাহলে 66 থেকে 33 বিয়োগ করে দাও। বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবে 33টা এমন সংখ্যা আছে 100 থেকে 200-র মধ্যে যেটা 3 দ্বারা বিভাজ্য। তো এইভাবেও বার করতে পারো বা ফার্স্ট যে সূত্র দেখিয়েছি সেইভাবেও বার করতে পারো, আপ টু সেটা তোমাদের ওপর। এবার কি বলেছে? এই যে 33টা সংখ্যা পেলে এদের সমষ্টি কত? তো এদের সমষ্টি কত? এবার কি যোগ করতে বসবে? 102 প্লাস 105 108 প্লাস 111? না, তাহলে ওই একটাই কোশ্চেন তোমাদের সলভ করতে লাগবে এবং এক্সাম শেষ হয়ে যাবে, তবুও অ্যান্সার আসবে না। তো এর একটা সূত্র আছে এবং এটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি, সমষ্টির সূত্র। তো সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্রটা ভালোভাবে এখান থেকে খেয়াল করো। n/2 a প্লাস l, যেখানে a হলো প্রথম পদ, l হলো শেষ পদ এবং n হলো নাম্বার অফ টার্মস। তাহলে নাম্বার অফ টার্মস কত? এখানে একটুখানি সমান এই সাইডে চেপে লিখছি। নাম্বার অফ টার্মস হলো 33 পেয়ে গেছো, 33/2। প্রথম পদ কত? 102, শেষ পদ 198। যোগ করে এখানে ক্যালকুলেট করলে সমষ্টি পেয়ে যাবে। তো 33/2 ইন্টু 102 আর 198। তো 100 100 200 আর 98 আর 2 যোগ করলে আর 100 মানে 300। এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 150। এবার এখানে গুণ করলে 3 15 45-এর 5, হাতে 4, 3 15 45 আর 4 49, একটা 0 ছিল, এখানে 4950। কোন অপশন আছে? অপশন বি তে আছে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, বাড়িতে এই কোশ্চেনটা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে 3 থেকে 4 বার। এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে বলবো ক্লাস শেষ হওয়ার পর আরো আরেকবার ভিডিওটা রিমাইন্ড করে দেখবে, তাহলে আশা করছি যদি আরো একবার রিমাইন্ড করে দেখো, যদি কোনো ডাউট এখনো থেকে যায় সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও ডাউট থাকলে তো কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে তোমরা দাগ নম্বর সহকারে তোমরা তোমাদের কোশ্চেন বা কোনো ডাউট থাকলে সেটা তোমরা সেখানে কমেন্ট করে জানতে চাইতে পারো। আচ্ছা, চলে আসো এবার নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এছাড়া এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমাদের সময় মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে এখানে আবারও কিন্তু ক্লাসের শুরুতে যেমন রিকোয়েস্টটা করেছি, আবারও রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, কেউ এই ক্লাসগুলোকে, এই চ্যানেলে যতগুলো ক্লাস হচ্ছে কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের নাম যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে তার রুটিন কিন্তু আগে প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় সেই ক্লাসের লিঙ্কগুলোও কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার 2 মিনিট কি 5 মিনিট আগে কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ ব্যাচেই। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হলে বা কোনো অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, রেজাল্ট ইত্যাদি প্রকাশিত হলে সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু তোমাদেরকে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করেই ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল ভিডিও কল করবে না। যদি মেসেজ করে ইনফর্ম করো তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেটা হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের জন্য ম্যাথের ক্লাসটা তোমাদের এই চ্যানেলে চলছে। এটা ছাড়া বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে
আমাদের একটা নতুন চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি এবং সেটার উপরে ক্লিক করলে তোমরা আমাদের চ্যানেলে চলে আসতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নেবে এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নেবে। এবং চ্যানেল দুটোতে রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এখানে একটা সরল, ইজি সরল। এখানে দেখো 10⁻7। 10⁻7 এর অর্থ কি? 10⁻7 এর অর্থ হলো 10-এর পরে 7টা শূন্য। এবার এখানে দেখো দশমিক আছে, তো দশমিকের পরে কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কোশ্চেনটা জাস্ট মুখেই সলভ হয়ে যাবে। তাহলে এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। দশমিকের পরে ছটা সংখ্যা, আর ওপরে দেখো আছে কি? ওপরে আছে একের পরে 7টা শূন্য। তার মানে কাটাকুটি করলে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 10। কিভাবে আসলো এখান থেকে ডিটেলসে বোঝাচ্ছি। এখানে দেখো 0.1 আছে, 0.01 আছে, ইন্টু 0.001 ইন্টু 10⁻7। তো 10⁻7 কে হটিয়ে আমি ডাইরেক্ট লিখছি একের পরে 7টা শূন্য, চারটে আর তিনটে, 7টা শূন্য। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি দশমিককে হটিয়ে দিই, এখান থেকে দেখো দশমিককে যদি হটিয়ে দিই তাহলে নিচে 10 চলে আসবে। এখান থেকে হটালে নিচে আসবে 100, এখান থেকে হটালে নিচে আসবে কত? 1000, নিচে আসবে কত? 1000। এবার এখান থেকে জিরো কাটো, তো এখান থেকে তিনটে শূন্য কাটলো, তো এখান থেকেও তিনটে শূন্য কাটলো। এখান থেকে দুটো কাটো, তো এখান থেকেও দুটো কাটো। এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, তো পড়ে থাকলো কত? 10। তো এটাই বলছিলাম, মুখোমুখি কিন্তু সলভ করা যাবে যদি প্র্যাকটিস লেভেলটা তোমাদের এই লেভেলে চলে আসে। নেক্সট কোশ্চেন বলেছে এখানে a:b এর ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকবে এবং এই কোশ্চেন কিন্তু একদমই ইজি হয়। কখনোই কিন্তু এখান থেকে এক্স নেবে না, কারণ অনেকে দেখবে অনেক টিচার শেখায় যে এখানে a সমান ধরে নাও, a সমান 3x, b সমান 2x, নেবে না। ডাইরেক্ট a সমান কত? 3, b সমান কত? 2। লেখারও দরকার নেই, এটা জাস্ট তুমি দেখেই বুঝতে পারছো, লেখার দরকার নেই। তোমার করণীয় হবে এখান থেকে, এখানে কি বলেছে? 5a, তো a এর জায়গায় বসাও কত? 3, প্লাস 2b, b এর জায়গায় বসাও এখানে 2, বাই একইভাবে 3a, তো a এর জায়গায় বসাও, a এর ভ্যালু কত? a এর ভ্যালু 3, প্লাস এখানে b এর জায়গায় b এর ভ্যালু বসাও, b এর ভ্যালু কত? 2। এবার এখানে জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 3 5 15, আর ওপরে 2 2 4, 15 আছে, যোগ করলে কত হয়? 19। নিচে 3 3 9 আর 8 যোগ করলে কত হয়? 17। অ্যান্সার হবে 19:17, অপশন সি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি প্লাস মানে ভাগ, গুণ মানে যোগ, তারপরে বিয়োগ মানে গুণ এবং ভাগ মানে বিয়োগ বোঝায়, তবে নিচের কোন বিকল্পটা সঠিক? আচ্ছা, তোমাদের এই কোশ্চেনটা মনে হতে পারে যে এটা জিআই এর কোশ্চেন, তবে এটা ম্যাথের মধ্যেও কিন্তু এই কোশ্চেন তোমাদের কাউন্ট করতে পারে, যেহেতু তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামে কোনো জিআই বা রিজনিং নেই। তো এই টাইপের কোশ্চেনও দিতে পারে, সেই কারণে আজকে আমি একটা এই টাইপের কোশ্চেন রেখেছি। এটা একদম জিআই এর মতো, প্রত্যেকটা অপশানই তোমাকে টেস্ট করতে হবে। তাহলে অপশান টেস্ট করার ক্ষেত্রে সব থেকে ফার্স্ট যেটা বলবো, তোমরা ফার্স্ট টেস্ট করবে অপশান সি, কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে, বলতে পারো 70% ক্ষেত্রে অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয় এই টাইপের কোশ্চেন ক্ষেত্রে, মানে যেখানে তোমার চারটে অপশানই ক্যালকুলেট করতে হয়। যদি অপশান সি না হয়, সেকেন্ড অপশান বলবো যে তোমার চেক করতে হবে এখানে, সেকেন্ড অপশান 10% চান্স বলবো, 10% নয়, 20%, আচ্ছা 15% তারপরে চান্স থাকে ফার্স্ট অপশনটা হওয়ার। তারপর দেখো 10% চান্স থাকে অপশন ডি হওয়ার, এবং সব থেকে লাস্ট চান্স থাকে অপশন বি হওয়ার। এবার বলছি না যে অপশন বি হবে না, অপশন বি হতে পারে, কিন্তু তার চান্সেস থাকে 5%।
তো ফার্স্ট চেক করবে অপশন সি, তারপরে চেক করবে অপশন এ, তারপরে চেক করবে অপশন ডি, তারপর চেক করবে অপশন বি। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যা পরীক্ষা হয়েছে এতদিন পর্যন্ত, বিভিন্ন এক্সামের কথা বলছি, তাদের অ্যানালিসিস করে এটাই কিন্তু আমার একটা ধারণা, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা প্রথম থেকেও চেক করতে পারো বা আমি যেটা বললাম সেইভাবে চেক করতে পারো। এখানে প্রত্যেকটা অপশন চেক করতে হবে। তো এখানে যেটা কারেক্ট সেটাই আমি বলে দিচ্ছি। এখানে কারেক্ট হলো অপশন নাম্বার ডি। তো এখানে দেখো 36 মাইনাসকে কি বলেছে, মাইনাসকে গুণ আকারে, তো 36 ইন্টু 6। তারপরে প্লাসকে কি বলেছে, প্লাসকে ভাগ আকারে, তো ভাগ এখানে 3। গুণকে কি আকারে বলেছে, গুণকে প্লাস আকারে লিখতে +5, ভাগকে বলেছে মাইনাস আকারে লিখতে -3। দেখি 74 আসে কিনা। তো 36 ইন্টু 6কে 3 দিয়ে ভাগ করলে বডমাস রুল অনুযায়ী এরপর থেকে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো এখানে দেখো, এখানে 6 ডিভাইডেড বাই 3, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 2। তো এখানে ইন্টু 2, এখানে 5 থেকে 3 বাদ গেলে কত 2 পড়ে থাকছে। তো 36 দুগুণ কত 72 প্লাস 2 মানে 74, অর্থাৎ স্যাটিসফাই করছে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, এ এবং বি একটি কাজ কি বলেছে 12 দিনে করতে পারে। এ একা সেই কাজটি 20 দিনে শেষ করতে পারে, বি একা সেই কাজটার অর্ধেক। ভালোভাবে খেয়াল করবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এইভাবে, বি একা সেই কাজটি, ব্যাস এইটুকু দেখে চলে যায়, অ্যান্সার ভুল হয়ে যায়। ভালোভাবে খেয়াল করবে, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, বি সেই কাজের অর্ধেক কাজ শেষ করতে কতদিন সময় নেয়, এবং এক্সামিনার কিন্তু এখানে ফার্স্ট অপশানেই সেটা দিয়ে দেবে, মানে বি একা কাজটা, টোটাল কাজটা কমপ্লিট করতে কত সময় নেয় সেটা ফার্স্ট অপশানেই দিয়ে দেবে। তো এটা কিন্তু খেয়াল রাখবে যে এক্সামে কি জানতে চাইছে, আদামোদো পড়বে না। তাহলে এই কোশ্চেনটা করতে তোমার যে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড টাইম লাগছে, সেটা ওয়েস্ট, আরো নাম্বার কিন্তু মাইনাস হবে। তো এখানে কি বলেছে, এ এবং বি একসাথে কাজ করে কত দিনে, 12 দিনে। এ একা কাজটা করে কত দিনে, 20 দিনে। তো 12 আর 20 এদের লসাগু নেবে, লসাগু কত হবে 60। এটা লসাগু তোমরা করে নেবে, এই 60টাই হবে কিন্তু টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এ এবং বি এর একসাথে এফিসিয়েন্সি পেয়ে যাবে। কত পাচ্ছ, কিভাবে পাচ্ছ, 60কে 12 দিয়ে ভাগ করলে একসাথে এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ। আর একইভাবে এ এর এফিসিয়েন্সি কিভাবে পাচ্ছ, 60কে 20 দিয়ে ভাগ করলে এ এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত 3। তাহলে এ এর এফিসিয়েন্সি এখানে 3 পেয়ে গেলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত 5। তাহলে এর মধ্যে এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হওয়া উচিত 2। তাহলেই তো 3 আর 2 যোগ করলে কত হবে 5 হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি তোমরা এখান থেকে পেয়ে গেলে। এবার কি বলেছে, অর্ধেক কাজ, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হলো 60 ইউনিট। তাহলে অর্ধেক কাজের পরিমাণ কত, অর্ধেক অর্ধেক কাজ, অর্ধেক কাজের পরিমাণ 60/2 মানে কত 30 ইউনিট হলো অর্ধেক কাজ। তাহলে 30 ইউনিট যদি অর্ধেক কাজ হয় এবং বি এর এফিসিয়েন্সি যদি 2 ইউনিট করে হয়, তাহলে বি এর সময় লাগবে কত, তো বি এর সময় লাগবে, কাজের পরিমাণ 30 ইউনিট, বি একদিনে করে 2 ইউনিট করে, এখান থেকে কাটাকুটি করো, 15 দুগুণ 30 মানে 15 দিন কিন্তু বি এর সময় লাগবে, যেটা আছে অপশন নাম্বার এ তে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোন দুই অঙ্কের সংখ্যা এবং তার অনন্যকের বিয়োগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এই কোশ্চেনটা একটুখানি কারেকশন করবে, এইটুকু পার্ট এখান থেকে কারেকশন করবে। আচ্ছা, একটুখানি এখানে এই পার্টটা মানে তার অনন্যকে, এই পার্টটা একটু কারেকশন করে নেবে। কি কারেকশন করবে বলে দিচ্ছি এক্ষুনি।
এখানে কারেকশন করে লিখে নাও যে কোনো দুটো সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন এবং অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে কোনো দুই সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে বিয়োগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হবে। তো কোশ্চেনটা কারেকশন করে নেবে। তাহলে এখানে দেখো কি বলেছে যে কোনো দুই অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে বিয়োগফল সব সময় কত দ্বারা বিভাজ্য হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি যে কোনো একটা সংখ্যা কোনো দুই অঙ্কের একটা সংখ্যা, তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা মানে দুই অঙ্কের যে দুটো ডিজিট থাকে, তো একটা ডিজিট হলো এক্স আর একটা ডিজিট ধরে নিচ্ছি ওয়াই। তাহলে দুই অঙ্কের সংখ্যা মানে কি হবে, একক দশক হবে। তাহলে এক্সটাকে যদি আমি একক ধরি তাহলে ওয়াইটা দশক হবে। তার মানে সংখ্যাটা কি হবে, সংখ্যাটি হবে কত, দশক। তাহলে 10y প্লাস এক্স হবে সংখ্যাটি। এবার সংখ্যাটার অঙ্কদ্বয়ের যদি স্থান পরিবর্তন হয় তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে, সংখ্যাটি হয়ে যাবে 10x। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন বলতে x চলে যাবে y এর জায়গায়, y চলে আসবে x এর জায়গায়, এটাই বলতে চাইছে। তার মানে y এককের ঘরে চলে আসবে, x দশকের ঘরে চলে যাবে, তাই 10x প্লাস y হয়ে যাবে। এবার বলছি এদের বিয়োগফল, তো এদের বিয়োগ করে দাও সব সময় কত দ্বারা বিভাজ্য হবে। তো এদের বিয়োগ করো, তো বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ 10y থেকে 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস কত y। তাহলে 10y থেকে y বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে 9y প্লাস এখানে মাইনাস এখানে হচ্ছে কত 9x। তাহলে এখান থেকে 9 কমন নাও, y মাইনাস এক্স, তার মানে সব সময় 9 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোন মূলধন সরল সুদের হারে 5 বছরে কত বলেছে, 815 টাকা, 6 বছরে 854 টাকা হয়, তবে মূলধন কত। তো এর মতো ইজি কোশ্চেন হয় না, এখানে সেই I = PT/100 এর সূত্র দরকারই নেই। এখানে দেখো এখানে বলেছে যে 5 বছরে কোন মূলধনের সরল সুদের হারে 5 বছরে এত টাকা হয়, মানে সুদ আসলে কত টাকা হয় 5 বছরে 815, আর 6 বছরে সুদ আসলে হয় 854। তার মানে 1 বছরের সুদ তুমি এখান থেকে পেয়ে যাবে। তো 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ সমান 854 থেকে বিয়োগ করে দাও 815। তাহলে 854 থেকে 815 বিয়োগ করলে এখানে 14 থেকে 5 বাদ গেলে 9, 1 এখানে 3, 39 রুপিস হলো 1 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ কত, 5 বছরের সুদও বার করতে পারো বা 6 বছরের সুদও বার করতে পারো। তো 5 বছরের সুদ কত, 5 × 39। তো 5 × 39 কিভাবে গুণ করবে, এখানে 39 কে আমি 40 ধরে নিই, তাহলে 5 40 কি হবে 200, তার থেকে 5 কমিয়ে দেবো, তাহলে 195 টাকা হবে 5 বছরের সুদ। এবার বলেছে মূলধন কত বার করতে, তাহলে 5 বছরের সুদ আসলে কত হচ্ছিল 815 টাকা। তাহলে 815 টাকার থেকে আমি যদি সুদ বিয়োগ করে দিই তাহলে আসল কত আমি এখান থেকে ইজিলি পেয়ে যাব। তো বিয়োগ করলে এখান থেকে হচ্ছে 0, 11 থেকে 9 বাদ গেলে 2, হাতে 1, আর এখানে 8 থেকে 2 বাদ গেলে 620 টাকা হবে কি আসল টাকা মূলধন। এবার যদি তোমরা 6 বছরের জন্য বার করতে তখন 854 থেকে সেই সুদটা বার করতে হতো। তো যে প্রসেস অ্যাপ্লাই করবে কোনো ব্যাপার না, 5 বছর ধরেও অ্যাপ্লাই করে মানে 5 বছরের সরল সুদও বার করে তোমরা বার করতে পারবে, বা 6 বছরের সরল সুদ বার করে তোমরা বার করতে পারবে। নেক্সট কোশ্চেন, দেখো এখানে একটা সরল আছে, ইজি সরল, অনেকে দেখেই কিন্তু ছেড়ে দেয়, মানে একদমই ইজি সরল বলতে পারো। তোমাদের হার্ডলি 20 থেকে 25 সেকেন্ড বা
খুব বড় জোর হলে 30 সেকেন্ডের বেশি কিন্তু এর জন্য টাইম লাগবে না। এখানে দেখো, এখানে ফার্স্টে যেটা করণীয় সেটা হলো এইটুকু পার্ট নিয়ে, এই যেটা আমি আলাদাভাবে ব্র্যাকেট দিচ্ছি, এইটুকু পার্ট নিয়ে ফার্স্টে করণীয়। তো আমি এখানে এর পরের লাইন থেকে লিখছি। তো এখানে ফার্স্টে 3 প্লাস 1/√3 এটা লিখে রাখলাম। আর এইটাকে আমি সাইডে ক্যালকুলেশন করব। 1 প্লাস 3 প্লাস √3 প্লাস, আচ্ছা একটু উপর থেকে করি, এখানে 1 প্লাস 3 প্লাস √3 প্লাস 1/√3 মাইনাস কত, -3। আচ্ছা, এখান থেকে আমি যদি এই 3 প্লাস √3টাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ এখানে আগে লিখলাম √3 প্লাস 3, তাহলে কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে মাইনাসের ক্ষেত্রে √3টা আগে আছে, সেই কারণে এটাকে চেঞ্জ করে নিলাম। এবার কি করব, এখানে লসাগু নেব। লসাগু কি হবে, লসাগু এই দুটোরই গুণফল, √3 প্লাস 3 ইন্টু √3 মাইনাস 3, এখানে গুণ করে দাও। তাহলে একের সাথে গুণ করলে যা তাই বসে যাবে, অর্থাৎ 1 ইন্টু √3 মাইনাস 3 প্লাস এখান থেকে √3 প্লাস কত 3। তো এখান থেকে দেখো +3 -3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে ওপরে 2√3। নিচে কত পড়ে থাকছে, নিচে গুণ করো এখানে, তাহলে তো √3 গুণ করলে কত হবে 3, √3 আর -3 গুণ করলে -3√3, 3 আর √3 গুণ করলে +3√3, +3 -3 গুণ করলে 3 3 9। এবার এখান থেকে দেখো এখানে ওপরে থাকছে, আচ্ছা এখানে কেটে যাচ্ছে, -3√3 +3√3 কেটে গেল, তো ওপরে থাকছে দেখো 2√3, নিচে -9 +3 মানে -6, কাটাকুটি করো, 3 2 6, তারপর এখানে মাইনাস কি হচ্ছে √3/3। আচ্ছা 3টাকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি, √3 ইন্টু √3, তাহলে √3 একটা √3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি -1/√3। তাহলে দেখো এই যে পার্টটুকু আমি আলাদা করে লিখেছিলাম এর ভ্যালু কি পেয়েছি, -1/√3। এটা এটা কেটে গেল, 3 অ্যান্সার অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। একটি পরীক্ষায় কি বলেছে, 48% পরীক্ষার্থী বিজ্ঞানে পাশ করে। তার পরের লাইনে দেখো বলেছে যে 56 এরা কি করেছে, পাশ করেছে। খেয়াল রাখবে, পরের লাইনে বলেছে 56% পরীক্ষায় অঙ্কে ফেল করে। পরের লাইনে বলেছে 32% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, মানে বাকি যে দুটো ডাটা দিয়েছে ফেলের ডাটা দিয়েছে, কিন্তু প্রথম ডাটাটা দিয়েছে যে পাশ করেছে কত। জানতে চাইছে কি কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। তো এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় কিন্তু এক্সামে গিয়ে গুলিয়ে যায়। ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাবো তাহলে সহজেই বুঝতে পারবে। তো এখানে দেখো, এখানে কি কি সাবজেক্ট আছে, সায়েন্স আছে, তো এটাকে ধরে নাও সায়েন্স, SCI লিখলাম। আরেকটা সাবজেক্ট আছে কি, এখানে অঙ্ক আছে অর্থাৎ ম্যাথ আছে, তো এখানে লিখলাম ম্যাথ। এবার দেখো এখানে বলছে যে 48% বিজ্ঞানে পাশ করে, তাহলে 100%-এর মধ্যে যদি বিজ্ঞানে পাশ করে 48%, তাহলে অবভিয়াসলি এখান থেকে তোমার ইনডাইরেক্টলি ইন্ডিকেট করছে ফেল পার্সেন্টেজ কত। তাহলে ফেল কতটা জন করেছে, তাহলে 100 থেকে 48 বিয়োগ করে দাও, সায়েন্সে ফেল করে কতজন, পেয়ে যাবে 52%। তো 52% কি, 52% কিন্তু সায়েন্সে ফেল করে। ম্যাথে ফেল করে কত বলেছে, ম্যাথে ফেল করে বলেছে 56%, ম্যাথের পাশে 56 লিখলাম। আর উভয় বিষয়ে ফেল করে কত, উভয় বিষয়ে ফেল করে বলেছে 32%, তো এখানে লিখলাম 32%, অর্থাৎ এই যে ভেন ডায়াগ্রামটা বানছে এটা ফেলের ওপরে কিন্তু আমি বানাচ্ছি। তাহলে এবার যদি বলা হয় সায়েন্সে 52%, টোটাল 52%
ফেল করেছে, ম্যাথে টোটাল 56% ফেল করেছে, উভয় বিষয়ে টোটাল 32% ফেল করেছে। এবার যদি তোমাকে বলা হয় শুধুমাত্র সায়েন্সে বলতে কোন ঘরটা, এই ঘরটা যেটাকে আমি কালো দিয়ে ডট করলাম, তো এই ঘরটা হলো শুধুমাত্র সায়েন্সের ঘর। তো শুধুমাত্র সায়েন্সে কতজন ফেল করেছে কিভাবে বার করবে? 52 লিখে দেবেন না, 52 থেকে এই যে 32 জন, এই 32 জন তো সায়েন্সেও ফেল করেছে, ম্যাথেও ফেল করেছে, তো এই 32 জনকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে এখান থেকে পাচ্ছি 0, এখানে 2, মানে 20% স্টুডেন্ট এমন আছে যারা শুধুমাত্র সায়েন্সে ফেল করেছে। তাইলে যদি কোশ্চেন দেয় যে শুধুমাত্র সায়েন্সে ফেল করেছে কতজন, দিতেই পারে কোশ্চেন, তো অ্যান্সার কি হবে? 20%। একইভাবে শুধুমাত্র ম্যাথে ফেল করেছে কতজন, তো ম্যাথে টোটাল ফেল করেছে 56%, উভয় বিষয়ে 32%, তো 32% এর থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ 4, এখানে 2, তো শুধুমাত্র 24% স্টুডেন্ট কিন্তু ম্যাথে ফেল করেছে। তাহলে এখান থেকে পেয়ে যাবে টোটাল ফেল কতজন করেছে, কত পার্সেন্টেজ ফেল করেছে। তো টোটাল ফেল করেছে দেখো এখানে সায়েন্সে কত, 20 জন, উভয় বিষয়ে 32 জন, আর ম্যাথে দেখো 24 জন। যোগ করো, 4 আর 2 যোগ করলে 6, 3 আর 2 5, আর 2 7, 76% স্টুডেন্ট কিন্তু হয় উভয় সাবজেক্টে নতুবা একটা সাবজেক্টে কিন্তু ফেল করেছে। তাহলে এখান থেকে পেয়ে যাব উভয় বিষয়ে পাশ করে, বিষয়ে উভয় বিষয়ে পাশ করে কতজন, তো উভয় বিষয়ে পাশ করে 100% থেকে টোটাল ফেলের পার্সেন্টেজ বিয়োগ করে দিলে পেয়ে যাবে 24% কিন্তু উভয় বিষয়ে পাশ করে, যেটা আছে অপশন নাম্বার এতে, অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। এখানে বলেছে দেখো যে 10,000 টাকা, 10,000 টাকা 20% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, অর্ধবার্ষিক, খেয়াল রাখবে বলেছে কি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত। তো অর্ধবার্ষিক যেহেতু, তাহলে সুদের হার কি হবে? সুদের হার কিন্তু অর্ধবার্ষিক মানে সুদের হার 2 দিয়ে, কারণ এটা বার্ষিক সুদের হার বলেছে 20%, তো সুদের হার কি হয়ে যাচ্ছে 20/2%, মানে কত হচ্ছে 10%, মানে প্রত্যেক 6 মাস অন্তর 10% করে বাড়তে থাকবে। তাহলে আসল টাকা কত ছিল? 10,000 টাকা। 10,000 টাকা প্রথম 6 মাসে সুদ আসল মিলিয়ে কত হবে? 100, মানে 10% বাড়বে, তো 110/100। দ্বিতীয় 6 মাস পরে মানে 1 বছর পরে কত হবে? 1 বছর পরে আবার 110/100 গুণ করে দাও। একইভাবে 1 বছর 6 মাস পরে হবে আবার 10% বাড়বে এই টোটাল টাকার উপরে, তো 110/100। একইভাবে 2 বছর পরে কত হবে, কারণ 2 বছর বলেছে, তো এখানে আবার 110/100 গুণ করে দাও। এটাই কিন্তু সব থেকে বেস্ট মেথড। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে দেখো 0 0 0 0, 4টে 0 কাটলাম, তো 1টা 2টো 3টে 4টে 0 এখান থেকে কেটে গেল। 1টা 2টো 0 কাটলো, তো 1টা 2টো 0 কেটে গেল, 1টা 2টো 1টা 2টো 0 সব কেটে গেল। এখানে পড়ে আছে কি 4টে 11-র গুণফল, তো বলতে পারো 11^4। আচ্ছা, এটাকে আমি ভাঙতে পারি 11-র কিউব ইন্টু 11। 11-র কিউব মানে কত? 1331। এই কারণে বারবার বলেছি তোমাদের, নতুবা কিন্তু এখানে 4টে 11 গুণ করতে বসতে হবে যদি এই কিউব নাম্বার মনে না থাকে। এই কারণে বারবার বলেছি 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করতে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা। প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এই সেম কথা বারবার বলি। এটা কিন্তু তোমাদের মানে যতদিন পর্যন্ত ম্যাথ তোমাদের সাথে থাকবে, যতদিন পর্যন্ত ক্যালকুলেশন করবে, তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। এইটা শুধুমাত্র পিএসসির ক্ষেত্রে বলছি না, যে যে এক্সামে ম্যাথ আছে প্রত্যেকটা এক্সামে কিন্তু কাজে লাগবে। এবং এখানে দেখতেই পাচ্ছ যে 3টে 11-র গুণফল আমরা জানি, 11-র কিউব মানে 1000, 331, সেটা এখানে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এবার এখানে দেখো এখানে আমরা কিভাবে গুণ করছি, তো মুখে মুখে কিভাবে গুণ করছি এখানে দেখো ভালোভাবে খেয়াল করবে। এখানে
এক, তো ডাইরেক্ট আমি এখানে এক বসালাম। এবার এই একের আগে 3 আছে, তো এটাকে যোগ করো, 3 আর 1 যোগ করলে 4 বসালাম। তো সে এই 3-এর আগের এবার কত সংখ্যা 3, তো 3 আর 3 যোগ করলে কত হচ্ছে 6, এখানে লিখলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এই 3-এর আগে কত আছে, এই 3-এর আগে আছে দেখো 1, তো 3 আর 1 যোগ করলে কত হয় 4, এখানে লিখলাম। লাস্টে কত সংখ্যা আছে 1, 1 এখানে লিখে দিলাম। তো একে গুণ করে দেখবে 1331কে 11 দিয়ে গুণ করে দেখবে, এখান থেকে 14,641ই তোমরা পাবে। আচ্ছা, এখানে অঙ্কটা একটুখানি ভুল আছে, এই মানে অপশনটা একটু ভুল আছে, অঙ্কটা ঠিক আছে, অপশনটা ভুল আছে, এটা একটু কারেকশন করে নেবে। আচ্ছা, এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, এই যে টাকাটা পেয়েছো এটা কিন্তু সুদ আসল মিলে পেয়েছো, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে থেকে সুদ আসল থেকে আসল বিয়োগ করে দাও, আসল কত 10,000 টাকা, পেয়ে যাবে 4641 টাকা, যেটা আছে অপশন এ তে। তো অপশন এটা কিন্তু ভুল ছিল, একটু কারেকশন করে নেবে, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, এবং আজকের ক্লাসের বেস্ট কোশ্চেন বলতে পারো এই কোশ্চেনটাকে। এখানে দেখো বলেছে যে এক ব্যক্তি 400টা কমলা লেবু 2000 টাকায় কিনে 260 টাকায় কতগুলো লেবু বিক্রি করলে তার 30% লাভ হবে। কোশ্চেনটা যেমন শুনতে যেমন ইজি লাগছে তেমনটা ইজি না, কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে করা হয়েছে, কিন্তু যখন ক্যালকুলেশন করে তোমাদের দেখাবো তখন কিন্তু তোমাদেরকে এটা অনেকটাই ইজি হয়ে যাবে। কিন্তু ফার্স্ট টাইম যদি কোশ্চেনটা এক্সামে আসে তাহলে বুঝতে কিন্তু একটু টাইম লাগবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো এখানে ভালোভাবে কোশ্চেনটা প্র্যাকটিস করবে বাড়িতে। বলছে 260 টাকায় বিক্রি করবে, তো সেটা সেলিং প্রাইস হয়ে যাবে। সেলিং প্রাইস কত বলেছে 260 টাকা। এবার বলছে দেখো 260 টাকায় বিক্রি যদি করে তাহলে তার 30% লাভ হচ্ছে, তার প্রফিট পার্সেন্টেজ কত বলছে 30%। তাহলে এখান থেকে অবভিয়াসলি তুমি কস্ট প্রাইস পেয়ে যাবে, তো কস্ট প্রাইসটাই কিন্তু তোমাকে ফার্স্টে বার করতে হবে। এটাই কিন্তু মেন টার্গেট এই কোশ্চেনটা সলভ করার জন্য, যে কস্ট প্রাইস বার করতে হবে। যদি 260 টাকায় বিক্রি করে যেখানে তার 30% লাভ হচ্ছে, তাহলে আমি এখন জানি না কতগুলো লেবু, তো সেটা বার করবো যখন পরে দেখবো, বা সেটা যখন বেরোবে তখন দেখবো। সাপোজ ধরে নিচ্ছি এক্সট্রা লেবু সে বিক্রি করছে, সেই এক্সট্রা লেবুর কস্ট প্রাইস কত সেটাই কিন্তু তোমাকে ফার্স্টে বার করতে হবে। তো কস্ট প্রাইস কিভাবে বার করবে, দেখো এখানে 130% তার কিন্তু লাভ হচ্ছে, মানে 130 টাকা যদি সে বিক্রি করে, সেই 130 টাকার ভ্যালুই দেখো বলে দিয়েছে কত 260 টাকা, কারণ তার 30% লাভ হচ্ছে। তাহলে 1 টাকার ভ্যালু কত 260 বাই 130, 100-র ভ্যালু কত, কারণ সিপি 100 তুমি ধরে নিয়েছিলে, তো 100-র ভ্যালু হবে 260 বাই 130 ইন্টু 100। 130 আর 260 কাটাকুটি করলে এখানে 2, তাহলে আসল টাকা কত, মানে ক্রয় মূল্য কত লেগেছে, ক্রয় মূল্য লেগেছে 200 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হয়ে গেল 200 টাকা। এবার দেখো এখানে বলছে যে 2000 টাকায় সে কটা কমলা লেবু কিনেছিল, 400টা কমলা লেবু কিনেছিল। তাহলে 260 টাকায় যে লেবুটা বিক্রি করেছে সেই লেবুর কিনতে তার খরচা হয়েছে কত 200 টাকা। তাহলে 200 টাকায় কটা লেবু কিনেছে যদি পেয়ে যাই, তাহলে সেই লেবুটাই সে 260 টাকায় বিক্রি করেছে। তো সেটাই আমি এখানে বার করব, যে 1 টাকায় কটা লেবু কিনেছে 400 বাই 2000, অ্যান্ড 200 টাকায় সে কটা লেবু কিনেছে, 200 টাকায় কিনেছে 400 বাই 2000 ইন্টু 200। এখানে 200 আর 2000 কাটলে এখানে হচ্ছে কত, 10, 0 0 কেটে গেলে এখানে থাকছে কত 40। তো 40টা লেবু সে কিন্তু 260 টাকায় বিক্রি করেছিল,
অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসে তোমাদের এই 15টা কোশ্চেন ছিল। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাসে যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।